সামারস্ল্যাম স্পেশালে আমরা ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম 2025-এ অ্যানাউন্স হওয়া প্রত্যেকটা অফিসিয়াল ম্যাচকে নিয়ে ডিটেলসে আলোচনা করছি। আর এই সিরিজের 3টে এপিসোড অলরেডি বেরিয়ে গেছে, যেখানে আমরা দুটো দুটো করে টোটাল 6টা ম্যাচ নিয়ে ডিটেলসে আলোচনা করে ফেলেছি। আর এইটা হতে চলেছে সিরিজের এপিসোড 4, আর যেটা সবথেকে বড় এপিসোডও হতে চলেছে, কারণ এই এপিসোডে আমরা দুটো নয়, এই এপিসোডে আমরা 4টে ম্যাচকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। যার মধ্যে প্রথম ম্যাচ হচ্ছে একটা ট্রিপল থ্রেট ম্যাচ ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের কারেন্ট ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাওমি তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট রিয়া রিপ্লি অ্যান্ড ইও স্কাই। আর একটা ম্যাচ হতে চলেছে ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের, যেখানে আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট জেড কারগিল। আর একটা ম্যাচ হতে চলেছে একটা অ্যাট্রাকশন ম্যাচ, যেটা একটা ট্যাগ টিম ম্যাচও, যেখানে র্যান্ডি অর্টনের জেলি রোল ফেস করতে চলেছে ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পলকে। আর ফাইনাল ম্যাচ হতে চলেছে সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ স্টিল কেজ ম্যাচ। তো এই 4টে ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর বাকি 3টে ভিডিও বা 3টে এপিসোড যারা এখনও দেখোনি, তারা গিয়ে অবশ্যই চ্যানেলে চেক আউট করতে পারো। আর আমি এই সামারস্ল্যাম স্পেশালের একটা প্লে লিস্টও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে সেটাকেও চেক আউট করতে পারো। তো আর বেশি দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক সেই ট্যাগ টিম ম্যাচটার, যেটা অ্যানাউন্স হওয়ার পর থেকেই অনেকে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আর আমি এখানে কথা বলছি র্যান্ডি অর্টন অ্যান্ড জেলি রোল ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার অ্যান্ড লোগান পলের ট্যাগ টিম ম্যাচের। এবার আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এক্সপেক্ট করেছিলে যে র্যান্ডি অর্টন আর ড্রিউ ম্যাকেন্টায়ারের মতো সুপারস্টাররা সামারস্ল্যামে আরও বড় কোনো ম্যাচে থাকবে, বা এদেরকে আরও ভালোভাবে বুক করা হবে। হয়তো অনেকে ভেবেছিল যে এদের মধ্যে 1-on-1 ম্যাচও হতে পারে, কিন্তু যেহেতু লোগান পল আর জেলি রোল এই ম্যাচের মাঝখানে ঢুকে গেছে আর এখন এটা একটা ট্যাগ টিম ম্যাচে পরিণত হয়েছে, সেই কারণেই অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে। এবার দেখো, লোগান পলকে তবু আমরা অ্যাজ আ রেসলার কনসিডার করতে পারি, কারণ সে এখন ডাব্লিউডাব্লিউইতে ফুল টাইমার হয়ে গেছে। কিন্তু জেলি রোল অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল সিঙ্গার, আর সে যখন এই ম্যাচে অ্যাড হয়েছে সেটা হওয়ার পর থেকেই সবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে। কিন্তু আমি তোমাদের বলে রাখি, এরকম অনেক সেলিব্রিটি আছে যাদের থেকে আমরা হয়তো বেশি কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু তাদের পারফরমেন্স দেখার পর আমরা অবাক হয়েছি, আর আমরা ভেবেছি অ্যাকচুয়ালি এও ডিজার্ভ করে ডাব্লিউডাব্লিউর মতো ইভেন্টে থাকা। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি ব্যাড বানির। এমনকি লোগান পলও যখন শুরুর দিকে শুরু করেছিল এই প্রফেশনাল রেসলিং, তখন আমাদের লোগান পলের থেকেও বেশি কিছু এক্সপেকটেশন ছিল না, কিন্তু সে আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি পারফর্ম করে দেখেছে। আর এখন আমরা বলতে পারি অ্যাকচুয়ালি লোগান পল ডাব্লিউডাব্লিউতে একটা স্পট ডিজার্ভ করে। কিন্তু এবার কথা হচ্ছে এই ম্যাচে তাহলে হবে কি? এবার দেখো, এইটাও সত্যি কথা যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি সামারস্ল্যামের একটা অ্যাট্রাকশন ম্যাচ। এবার সামারস্ল্যামের মতো ইভেন্ট র্যান্ডি অর্টন আর ড্রিউ ম্যাকেন্টায়ার দুজনই মিস করে যাবে, এইটা হওয়ার থেকে এই ম্যাচটা অ্যাকচুয়ালি অ্যানাউন্স হয়েছে, এটা অনেক বেটার হয়েছে। হ্যাঁ, আমি জানি অনেকেরই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আমি তবু বলবো যে সামারস্ল্যামের মতো ইভেন্টে একটা না একটা অ্যাট্রাকশন তো লাগেই, আর একটা সেলিব্রিটি স্ট্যাটাসও লাগে। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের কাছে জেলি রোল অত বড় কোনো সেলিব্রিটি না, কিন্তু হয়তো আমেরিকায় জেলি রোল অ্যাকচুয়ালি একটা বড় অ্যাট্রাকশন। আর সেই কারণে রেসলমেনিয়া, সামারস্ল্যাম এরকম ইভেন্টে এই ধরনের একটা দুটো মোমেন্ট বা এক দুটো ম্যাচ থাকা উচিত। তো সেই কারণে আমার এই ম্যাচটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমার মনে হয় এই ম্যাচটা দেখে আমরা যতটা হতাশ হচ্ছি বা আমরা যতটা কম এক্সপেকটেশন লাগাচ্ছি, এই ম্যাচটা তার থেকে বেশি ডেলিভার করবে। আর এই ম্যাচে আমি আরেকটা জিনিসও বলে রাখতে পারি তোমাদের, যে জেলি রোলের যতটা পারফরমেন্স আমরা আশা করছি বা জেলি রোলের কাছ থেকে আমাদের যতটা এক্সপেকটেশন নেই, তার থেকে বেশি জেলি রোল পারফর্ম করে দেখাতে পারে, বা জেলি রোলের কাছ থেকে আমরা একটা ভালো পারফরমেন্সও আশা করতে পারি। কারণ রিপোর্ট এরকমই আসছে যে ব্যাক স্টেজে জেলি রোল অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করছে যাতে সেই ম্যাচটাকে ইন্টারেস্টিং বানাতে পারে আর এন্টারটেইনিং বানাতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এই ম্যাচটা আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি পারফর্ম করে দেখাবে। আর যেহেতু এটা একটা সেলিব্রিটি ম্যাচ, তো এইখানে ডাব্লিউডাব্লিউ আমার মনে হয় না বেশি কোনো ঝামেলা করবে বলে, আর এখানে সবাইকে হ্যাপিলি বাড়ি পাঠাবে। তো সেই কারণে আমার মনে হয় এই ম্যাচে সব থেকে বেশি চান্স এটাই আছে যে র্যান্ডি অর্টন আর জেলি রোল এই ম্যাচটা জিতে যাবে। আর এই ম্যাচের কিছু মোমেন্টের কথা বলা হলে, লোগান পলের তরফ থেকে আমরা কিছু হাই ফ্লাইং অ্যাকশন দেখতে পেতে পারি, কিছু এমন স্পট দেখতে পেতে পারি যেটা ভাইরাল হতে পারে ইন্টারনেটে। আর তাছাড়া এই ম্যাচের ফিনিশে আমরা জেলি রোলের তরফ থেকে একটা ব্ল্যাক
হোল স্ল্যামও দেখতে পেতে পারি, যেটা তার ফিনিশার বলা যেতে পারে। এবার যদি কথা বলা হয় যে এই ম্যাচে বলির বাখরা কে হতে পারে, তো আমার মনে হয় এই ম্যাচে বলির বাখরা হতে পারে লোগান পল। তার কারণ হলো, যদি লোগান পলের টিম হারে তাহলে ড্রু ম্যাকেন্টায়ার তো পিন খাবে না অত সহজে, তো লোগান পলকে পিন করেই হারাতে হবে। আর যদি বাই চান্স র্যান্ডি অর্টনের টিমও হেরে যায় তাহলে র্যান্ডি অর্টন তো পিন হবে না, সেক্ষেত্রে জেলি রোলকে পিন করতে হবে। কিন্তু জেলি রোল একটা সেলিব্রিটি অ্যাট্রাকশন আসছে, প্রথম ম্যাচে এসেই পিন হয়ে যাবে, এটাও কিছুটা অসম্ভব ব্যাপার। তো আমার সেই কারণেই মনে হচ্ছে লোগান পল এখানে বলির বাখরা হতে পারে। আর এই ম্যাচের এন্ডিংটা হ্যাপি এন্ডিং হবে, যখন আমরা র্যান্ডি অর্টনের তরফ থেকে একটা আর কেও দেখতে পাবো, ওই দিক থেকে জেলি রোলের তরফ থেকে একটা ব্ল্যাক হোল স্ল্যাম দেখতে পাবো। আর এইভাবে র্যান্ডি অর্টন আর জেলি রোলের টিম সম্ভবত এই ম্যাচটা জিতে যাবে। আর এই ম্যাচটা নিয়ে আমার ফাইনাল প্রেডিকশন, সেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতেই বলবো। নেক্সট কথা বলা যাক নাওমি ভার্সেস ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লি ট্রিপল থ্রেট ম্যাচে, যেটা হতে চলেছে ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবার সামার স্ল্যামের অন্যান্য ম্যাচের তুলনায় আমার মনে হয় এই ম্যাচের প্রেডিকশন তুলনামূলকভাবে সহজ। তার কারণ হচ্ছে নাওমি সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে, আর আমার মনে হয় না এত সহজে নাওমির কাছ থেকে কেউ চ্যাম্পিয়নশিপ নিতে পারবে বলে। বিশেষ করে এখন তার যে ক্যারেক্টারটা চলছে, তার তো ট্যাগলাইনই হচ্ছে প্রসিড উইথ কশন, মানে সে সবসময় সবাইকে সতর্ক করে চলেছে। আর তার ক্যারেক্টারটা এখন একটা ব্রুটাল ক্যারেক্টার, সে জেতার জন্য সব কিছু করতে পারে। আর এইটা যেহেতু একটা ট্রিপল থ্রেট ম্যাচ, এই ম্যাচে এমনিও কোনো ডিসকোয়ালিফিকেশন থাকবে না। তো এই ম্যাচে আমরা বিভিন্ন ধরনের ওয়েপনের ব্যবহার দেখতে পেতে পারি, চেয়ারের ব্যবহার দেখতে পেতে পারি, টেবিলের ব্যবহার দেখতে পেতে পারি। মানে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে ব্রুটাল বানাতে পারে যদি ডাব্লিউডাব্লিউ চায় তো। আর সব থেকে বেশি ব্রুটাল স্পট হয়তো আমরা নাওমির তরফ থেকে দেখতে পেতে পারি, কারণ তার ক্যারেক্টারটাই এখন সেরকম চলছে। তাছাড়া ইও স্কাই আর রিয়া রিপ্লি তো অলরেডি এভলিউশনের মেইন ইভেন্টে আমাদেরকে একটা 5 স্টার ক্লাসিক ম্যাচ দিয়ে দেখিয়েছে। তো তারা কি করতে পারে রিংয়ে সেটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি। আর এই ম্যাচেও আমরা সেরকমই কিছু এক্সপেকটেশন রাখবো। উল্টে এই ম্যাচে নাওমিরও অ্যাড হয়ে গেছে। তো এই ম্যাচটা একটা ব্রুটাল আর একটা দুর্দান্ত ম্যাচ তো হতে চলেইছে। এবার হ্যাঁ, এভলিউশনের সেটা মেইন ইভেন্ট ছিল, তার জন্য তারা 5 স্টার ক্লাসিক ম্যাচ ডেলিভার করতে পেরেছে। এবার এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ তাদেরকে অতটা ফ্রিডম দেবে কিনা সেটা একটা দেখার বিষয়, কিন্তু আমার মনে হয় ততটা না দিলেও তার ধারে কাছেও যদি দিয়ে দেয় তবু এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। এবার যদি এই ম্যাচের উইনারের কথা বলা হয়, তো দেখো ইও স্কাই আবার তার চ্যাম্পিয়নশিপ জিতে যাবে, এইটা হওয়ার চান্স আমার মনে হয় সব থেকে কম। তাই বললাম যে সব থেকে বেশি চান্স এটাই আছে যে নাওমি হয়তো তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করে নেবে। আর যদি সেটা হয় তাহলে হয়তো আমরা ম্যাচের শেষে এটাও দেখতে পেতে পারি যে স্টেফেনি ভ্যাকার বেরিয়ে আসবে আর নাওমিকে কনফ্রন্ট করবে। কারণ স্টেফেনি ভ্যাকারকে কোনো না কোনো রোলে সামার স্ল্যামে ডাব্লিউডাব্লিউ নিশ্চয়ই ফিচার করতে চাইবে, যেহেতু সামনে ক্ল্যাশ ইন প্যারিসে তার ম্যাচ আছে, মানে যে চ্যাম্পিয়ন থাকবে তার এগেনস্টে স্টেফেনি ভ্যাকারেরই ম্যাচ হবে। তো আমার মনে হচ্ছে যদি নাওমি এই ম্যাচে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয় তখন হয়তো স্টেফেনি ভ্যাকার বেরিয়ে আসতে পারে আর নাওমিকে লাস্টে কনফ্রন্ট করতে পারে, আর এইভাবে এই ম্যাচটা শেষ হতে পারে। আর তাছাড়া যেহেতু এটা ট্রিপল থ্রেট ম্যাচ, কোনো ইন্টারফিয়ারেন্স নেই, এমন একটা স্পট হতে পারে যেখানে হয়তো নাওমি এমন কিছু করার চেষ্টা করছে যেটা হয়তো তার করা উচিত না, সেই সময় কারো ইন্টারফিয়ারেন্স হলো আর সেই ইন্টারফিয়ারেন্সে স্টেফেনি ভ্যাকার বেরিয়ে এলো, এটাও হতে পারে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম। আমার মনে হয় সব থেকে বেশি ভালো এটাই হবে যে ম্যাচটা আগে ভালোভাবে শেষ হয়ে যাক, এটা একটা ক্লাসিক ট্রিপল থ্রেট ম্যাচই থাকুক, কোনো ইন্টারফিয়ারেন্সের দরকার নেই, ম্যাচটা আগে শেষ হোক, তারপর যেই উইনার হবে না কেন বা যে চ্যাম্পিয়ন হয়ে বেরাবে না কেন তাকে স্টেফেনি ভ্যাকার এসে কনফ্রন্ট করুক। তো এটাই আমার মনে হয় সব থেকে পারফেক্ট এন্ডিং হবে। আর যদি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে কোনো সারপ্রাইজ দিতে চায় তো হয়তো রিয়া রিপ্লিকে নতুন চ্যাম্পিয়ন বানিয়েও দিতে পারে, কারণ সামনে ক্রাউন জুয়েলও আসছে যেটা হতে চলেছে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু সেই কারণে হয়তো রিয়া রিপ্লিকেও একটা সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু সব থেকে বেশি চান্স এটাই আছে যে নাওমি এই ম্যাচে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। আর বাকি আমার ফাইনাল প্রেডিকশন কী হবে এই ম্যাচটার জন্য সেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতেই রিভিল করবো। নেক্সট এবার ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের কথা বলা যাক, যেখানে টিফিনি স্ট্র্যাটনের টাইটেল অন দ্য লাইন আছে এগেনস্ট জেড কারগিল। এবার এই ম্যাচটা ঠিক কেমন হতে পারে জানো? এই ম্যাচটা এক হতে পারে যে ওমেন্সদের মধ্যে সামার স্ল্যামের সব থেকে ডেঞ্জারাস ম্যাচ হলো, এমনকি এটা রিয়া রিপ্লি ইও স্কাই আর নাওমির ম্যাচকেও ছাপিয়ে গেল, এইটা হতে পারে। আর না হলে এটা সামার স্ল্যামের সব থেকে বোরিং ম্যাচও হতে পারে। তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে জেড কারগিলের যে ক্যারেক্টারটা এখন ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে সেটাকে হয়তো প্রেজেন্ট ডাব্লিউডাব্লিউ দারুণভাবে করছে। আর অ্যাকচুয়ালি জেড কারগিলের মধ্যে যে পাওয়ার আছে সেটা দেখে যখন জেড কারগিল রিংয়ে দাঁড়ায় তখন মনে হয় যে হ্যাঁ, কেউ একজন এসেছে যার মধ্যে পাওয়ার আছে। কিন্তু সত্যি কথা বলতে জেড কারগিলের রেসলিং স্কিল না এখনও অনেক ইমপ্রুভ করতে হবে। তো জেড কারগিল এখনও পুরোপুরিভাবে রেডি হয়েছে বলে আমার মনে হয় না। এবার টিফিনি স্ট্র্যাটনের যদি কথা বলা হয়, তোমরা জানো আমি টিফিনি স্ট্র্যাটনকে একটু সাপোর্ট করি, কিন্তু অন্ধ সাপোর্ট আমি করব না। দেখো এই কথাটা যেমন সত্যি যে টিফিনি স্ট্র্যাটনের টাইটেল রিংটা খুব একটা খারাপ যায়নি, তেমন এটাও সত্যি যে টিফিনি স্ট্র্যাটনের টাইটেল রিংটাতে খুব হ্যাবক কিছুও করে দেয়নি, মানে যেটা দেখে আমরা বলবো যে টাইটেল রিংটা দুর্দান্ত গেছে। মানে বলা যেতে পারে টিফিনি স্ট্র্যাটনের যে টাইটেল রিংটা চলেছে এতদিন সেটা ঠিকঠাক চলেছে, না খুব বাজে না খুব ভালো, মানে মোটামুটি একটা লেভেলে আছে টিফিনি স্ট্র্যাটনের টাইটেল রিংটা। তো সেইটাকে দেখে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে হয়তো একটা
টাইটেল চেঞ্জ আমাদের দেখাতে পারে। কিন্তু এবার কথা হলো, এই ম্যাচে টিফিনি স্ট্র্যাটনের সামনে আছে জেড কার্গিল। এবার যেমন বললাম, জেড কার্গিলের ক্যারেক্টারটাকে ডাব্লিউডাব্লিউ প্রেজেন্ট করছে দুর্দান্তভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো জেড কার্গিলের ক্যারেক্টারে এখনও অনেক ইমপ্রুভমেন্ট দরকার আছে। আর আমার মনে হয় না অ্যাজ আ চ্যাম্পিয়ন জেড কার্গিল এখনও রেডি হয়েছে। মানে একটা চ্যাম্পিয়নশিপ ক্যারি করার জন্য একটা সুপারস্টারের যা যা লাগে, আমার মনে হয় না জেড কার্গিলের মধ্যে এখনও সেই সব কিছু ভালো মতো ডেভেলপ হয়েছে বলে। শুধু একটা পাওয়ার হাউস হিসেবে যদি জেড কার্গিলকে চ্যাম্পিয়নশিপ দিয়ে দেওয়া হয় না, টিফিনি স্ট্র্যাটনের টাইটেল রেঞ্জটা যত না বোরিং চলছে তার থেকে আরও দ্বিগুণ বোরিং হবে জেড কার্গিলের টাইটেল রেঞ্জটা। হ্যাঁ, এবার ডাব্লিউডাব্লিউ একটা জিনিস করতে পারে যে জেড কার্গিলকে একটা ট্রানজিশনাল চ্যাম্পিয়ন বানাতে পারে, কিন্তু যেইভাবে জেড কার্গিলের ফিউচার ডাব্লিউডাব্লিউ দেখছে, আমার মনে হয় না জেড কার্গিলকে অ্যাজ আ ট্রানজিশনাল চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ রাখবে বলে। তো জেড কার্গিলকে যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ দেয়, সেটা একটা লম্বা সময়ের জন্যই দেবে। কিন্তু যেমন আমি বলছি যে আমার মনে হয় না যে একটা চ্যাম্পিয়নশিপ ক্যারি করার জন্য জেড কার্গিল এখনও তৈরি হয়েছে বলে। তাই আমার মতে তো চ্যাম্পিয়নশিপটা আপাতত টিফিনি স্ট্র্যাটনের কাছেই থাকা উচিত। আর যখন টিফিনি স্ট্র্যাটনের সামনে সত্যি একটা লেজিট কম্পিটিটার আসবে যে কিনা একটা চ্যাম্পিয়নশিপকে ক্যারি করতে পারে, আমার মনে হয় টিফিনি স্ট্র্যাটন যদি তার কাছে চ্যাম্পিয়নশিপটা ড্রপ করে দেয় সেটা আরও বেটার হবে। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ যেমন বললাম জেড কার্গিলের ফিউচারকে ডাব্লিউডাব্লিউ খুব ব্রাইট দেখছে, আর জেড কার্গিলের উপর ডাব্লিউডাব্লিউর অন্তত ভরসা আছে। তো সেই কারণে একটা চান্স তো ডাব্লিউডাব্লিউ নেবেই নেবে। তো আমার মনে হয় এটাই সেই ম্যাচ হতে চলেছে যেই ম্যাচে টিফিনি স্ট্র্যাটন জেড কার্গিলের কাছে হারতে চলেছে। আর যেহেতু জেড কার্গিলের টিফিনি স্ট্র্যাটনের ম্যাচ, তো এই ম্যাচটা যেমন বললাম না হয় সব থেকে ভালো ম্যাচও হতে পারে, আর না হয় সব থেকে বোরিং ম্যাচও হতে পারে সামার স্ল্যামের। তো দেখা যাক কোনটা হয় ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে একটা টাইটেল চেঞ্জের সম্ভাবনা এই ম্যাচে আছে। এবার সেটা হবে কি হবে না সেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলবো। আর আমার মনে হয় জেড কার্গিলকে আরেকটু সময় দেওয়া উচিত, আর না হলে জেড কার্গিলের সাথে কোনো একটা ম্যানেজারকে অ্যাড করা উচিত যে কিনা তার জন্য কথা বলতে পারবে আর তাকে অ্যাজ আ বিস্ট প্রেজেন্ট করতে পারবে। মানে যেটা জেড কার্গিলের ক্যারেক্টারটাকে এখন ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে আর কি, যে শুধু পাওয়ার, যে সামনে আসবে তাকে মেরে ধরে লাট করে শুয়ে দেবে, ব্যাস, আর কিছুতে সে নজর দেবে না। তাহলে তার একটা ম্যানেজার দরকার আছে সেক্ষেত্রে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ কী করে, কিন্তু আপাতত তো জেড কার্গিলের উপর ডাব্লিউডাব্লিউর বিশাল ভরসা আছে। তাই আমার মনে হয় সামার স্ল্যামের রাত জেড কার্গিলের জন্য একটা সুবর্ণ রাত হতে চলেছে। এবার ফাইনালি কথা বলা যাক জেকব ফাটু ভার্সেস সোলো সিকোয়ার স্টিল কেজ ম্যাচের, যেটা হতে চলেছে ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। এবার দেখো, এই ম্যাচটাকে স্টিল কেজ করা হয়েছে এই কারণে, কারণ সোলো সিকোয়া যখন এই ম্যাচে আছে তখন সোলো সিকোয়া একা তো আসবে না, সোলো সিকোয়া এলে তার এমএফটিরাও আসবে, মানে আমাদের লেজেন্ড টঙ্গা লোয়া, জেসি মাটেও আর আমাদের তালা টোঙ্গা। এবার এই টোঙ্গা তো এত ভরে গেছে, কে তামা কে টালা এটাই মাঝে মাঝে গুলিয়ে যায়। যাই হোক না কেন, তারা ইন্টারফেয়ার করার চেষ্টা করবেই করবে, আর তাদের ইন্টারফেয়ারেন্স আটকানোর জন্যই অ্যাকচুয়ালি জেকব ফাটু আর সোলো সিকোয়ার ম্যাচটাকে স্টিল কেজের মধ্যে রাখা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তোমরা 2025 সালে এসেও বিলিভ করো যে স্টিল কেজ ম্যাচ হলেই কেউ ইন্টারফেয়ার করতে পারবে না? এবার আমি তোমাদের এই ম্যাচের মূল ফান্ডাটা বলি যে কেন এটাকে স্টিল কেজ ম্যাচ করা হয়েছে। ডাব্লিউডাব্লিউ এখানে খুব ইন্টেলিজেন্ট খেলেছে। তার কারণ হচ্ছে সোলো সিকোয়া সবেমাত্র চ্যাম্পিয়ন হয়েছে, আর সোলো সিকোয়াকে এত সহজে চ্যাম্পিয়নশিপ থেকে বের করবে না ডাব্লিউডাব্লিউ, মানে সোলো সিকোয়াকে চ্যাম্পিয়নই রাখবে ডাব্লিউডাব্লিউ। এবার সেক্ষেত্রে তার মানে জেকব ফাটুকে পিন করতে হবে, কিন্তু জেকব ফাটুকেও অত সহজে ডাব্লিউডাব্লিউ পিন করতে দেবে না, কারণ অলরেডি আমরা দেখেছিলাম যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে জেকব ফাটু একবার পিন হয়ে গেছিলো আর সোলো সিকোয়া নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছিল। তো জেকব ফাটুকে পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে পিন করে দিলে সেটা তো জেকব ফাটুর ক্যারেক্টারের জন্য খুব একটা ভালো জিনিস হবে না। তো বুদ্ধি করে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে একটা স্টিল কেজ ম্যাচ রেখেছে। তার কারণ কি, স্টিল কেজ ম্যাচে শুধু পিন করেই জিততে হবে এমন কোনো কথা নেই। স্টিল কেজ ম্যাচে যেমন সাবমিশন আছে, পিন আছে, তেমন স্টিল কেজের বাইরেও যদি কেউ বেরিয়ে যায় তাহলেও সে জিতে যাবে। আর আমার মনে হয় এই ম্যাচের রেজাল্ট না এইভাবেই বেরাবে। এই ম্যাচে সোলো সিকোয়া জেকব ফাটুকে পিন করবে না, এইটা আমার একটা বিশাল মানে যাকে বলা যায় দৃঢ় ধারণা আছে। মানে আমার মনে হচ্ছে এই ম্যাচে যাই হয়ে যাক না কেন জেকব ফাটু পিন তো হবে না, কিন্তু সোলো সিকোয়ার কাছ থেকে চ্যাম্পিয়নশিপও যাবে না। তো সেক্ষেত্রে সোলো সিকোয়া এই ম্যাচটাকে এইভাবেই জিতবে যখন সোলো সিকোয়া কেজের বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এবার এটা এতটাও সহজ হবে না যে সোলো সিকোয়া এমনি এমনি কেজ টপকে বাইরে বেরিয়ে এলো বা গেট খুলে বাইরে বেরিয়ে এলো। এইখানেও কিছু ড্রামা থাকবে, কারণ দেখো যেমন বললাম যতই এটাকে স্টিল কেজ ম্যাচ করুক না কেন, ম্যাচের কোনো না কোনো পয়েন্টে এসে আমরা দেখতে পাবো যে সোলো সিকোয়ার এমএফটিরা এই ম্যাচে ইন্টারফেয়ারেন্স করবে। এবার যখন তারা ইন্টারফেয়ার করবে তখন আমরা কিছু ড্রামা এই ম্যাচে দেখতে পেতে পারি, যেখানে আমরা দেখতে পেতে পারি হয়তো মানে সোলো সিকোয়ার যারা এমএফটি আছে মানে টঙ্গা লোয়া, জেসি মাটাও, এরা হয়তো কেচ চড়ে উপরে উঠছে। আর সব থেকে বেশি যে ডমিনেট করতে পারে এই ম্যাচে সে হচ্ছে তালা টোঙ্গা, কারণ তালা টোঙ্গাকে যেভাবে ডাব্লিউডাব্লিউ প্রেজেন্ট করছে তাকে এত বিস্ট ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে, আর জেকব ফাটুর সামনেও তাকে বেশ পাওয়ারফুল দেখানো হচ্ছে।
এবার জেকব ফাটুকে বাঁচাতে মেবি জিমি উসোর ইন্টারফিয়ারেন্স হলেও হতে পারে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাও কম আছে। কিন্তু আমার মনে হয় তালাটোঙ্গা আর জেকব ফাটুর এই ম্যাচে যে কনফ্রন্টেশনটা হবে সেটা দেখা ইন্টারেস্টিং হবে। আর যাই ঝামেলা হোক না কেন, হয়তো আমার মনে হচ্ছে এই ম্যাচে এমন কিছু হতে পারে যেমনটা আমরা ব্রক লেসনার আর রোমান রিংসের ম্যাচে একবার দেখেছিলাম, যে রোমান রিংস ব্রক লেসনারকে স্পিয়ার মারতে গেছিল, ব্রক লেসনার কেজ ভেঙে বাইরে পড়েছিল, আর যেহেতু ব্রক লেসনার আগে বাইরে পড়েছিল ব্রক লেসনার জিতে গেছিল। এই ম্যাচও সিমিলার কিছু একটা হতে পারে, যেখানে হয়তো আমরা দেখতে পেতে পারি যে জেকব ফাটু এমন কিছু একটা করলো যার ফলে কেজ মেজ ভেঙে সোলো সিকোয়া কেজের বাইরে পড়লো, আর যেহেতু সোলো সিকোয়া সবার আগে বাইরে পড়ে যাবে তো সেক্ষেত্রে সোলো সিকোয়া এই ম্যাচটাকে জিতে যাবে। আর না হলে এমন হতে পারে যে সোলো সিকোয়ার যে এমএফটিরা আছে তারা কেজ টোপকে আর কি ভেতরে ঢুকে যাবে, ভেতরে ঢুকে জেকব ফাটুর অবস্থা খারাপ করে দেবে, জেকব ফাটু আর কেজ থেকে বেরাতে পারবে না, সোলো সিকোয়া কেজের দরজা খুলে কেজ থেকে বেরিয়ে যাবে। এইভাবেই সোলো সিকোয়া এই ম্যাচে জিতে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতে পারে। কিন্তু যেমন বললাম, আমার মনে হয় না যে এই ম্যাচে কোনো রকমভাবে জেকব ফাটু পিন বা সাবমিট করবে বলে। তো এটাই আমার এই ম্যাচটা নিয়ে ধারণা। আমার মনে হয় এই কারণে এই ম্যাচটাকে স্টিল কেজ ম্যাচ রাখা হয়েছে। এবার দেখা যাক আমার ধারণা কতটা সত্যি হয়। আর বাকি আমার ফাইনাল প্রেডিকশন কি সেটা তো আমি বারবারই বলছি যে আমার ফাইনাল প্রেডিকশন ভিডিওতে বলবো, যেটা আসবে যখন এই সিরিজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এই সিরিজের লাস্ট এপিসোড আসবে কালকে, যেখানে তোমরা বুঝতেই পারছো আমি কোন দুটো ম্যাচকে নিয়ে তার মানে কথা বলতে চলেছি। আর দুটো ম্যাচই বেঁচে আছে, সেই দুটো ম্যাচকে নিয়ে কালকে আলোচনা হবে। আপাতত আজকের ভিডিওটা এই অবধি থাক। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর কমেন্ট সেকশনকে সোয়াইপ করলে তোমরা একটা হাইপ বাটন পাবে, পারলে সেই হাইপ বাটনটাও ক্লিক করতে পারো যদি আমাকে সাপোর্ট করার ইচ্ছা তোমাদের থাকে। আর তোমাদের ধারণা এই 4টে ম্যাচকে নিয়ে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমিও তোমাদের ধারণা শুনতে চাই। আর এই 4টে ম্যাচের মধ্যে তোমরা কোন ম্যাচটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড সেটাও অবশ্যই আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।